আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে বাংলা ভাষা। হুম, বাংলা ভাষা নিয়ে যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে প্রথমে একটা বিষয় আছে এখানে যে ধ্বনি। ধ্বনি থেকে শুরু, এই কতগুলা ধ্বনি মিলে আবার শব্দ হয়, এই আবার শব্দ মিলে আবার হয় বাক্য। এখন এই ধ্বনিগুলা কিভাবে তৈরি হয় এখানে বলা আছে যে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, পতঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। মুখবিবর হচ্ছে মুখের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, কণ্ঠ মানে আমাদের যদি আমরা বলি মানে গলার ভিতরে আছে। এখন মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তারপর আমাদের যে বিষয়, আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে ভাষা, পৃথিবীতে কয়েক হাজারের বেশিও ভাষা রয়েছে। হুম, তো এর মধ্যে বাংলা একটা ভাষা। এখানে যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে আমরা সেই জিনিসগুলো শুধু দেখবো। হ্যাঁ, তো এইখানে মাতৃভাষী মোট জনসংখ্যা ভিত্তিতে বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। এটা ইম্পর্টেন্ট। মাতৃভাষার দিক থেকে বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বিভিন্ন রকমের ভাষা গোষ্ঠী আছে। এই ভাষা গোষ্ঠীর মধ্যে আমাদের মনে রাখতে হবে এই অস্ট্রিক নামে একটা জিনিস আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। অস্ট্রো এশীয় আছে ওখানে। হুম, তারপর এখানে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষা পরিণত। ইন্দো ইউরোপীয়, ইন্দু মানে ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে ইউরোপীয়রা আসছে সেই ভাষা পরিবারের ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মাধ্যমে আজকে বাংলা ভাষা। প্রথমে ইন্দো ইউরোপীয় ছিল, এরপর ইন্দো ইরানীয় হলো, তারপর ভারতীয় আর্য, আর্য বেদের ভাষা, তারপরে প্রাকৃত, এরপরে বাংলা। তো বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর বাংলা ভাষার যে জন্মের কথা বলা আছে, হুম, বাংলা ভাষার জন্ম, এই বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এই কথাটা ইম্পর্টেন্ট। সংস্কৃত ভাষা আছে, প্রাকৃত ভাষা আছে। বাংলা ভাষার জন্ম হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। আর বাংলা ভাষার লিখিত রূপে প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো ভাষার আঞ্চলিকতা আছে, এই আঞ্চলিকতাকে উপভাষা বলে। এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি দেখি বাংলা ভাষার নিজস্ব লিপি আছে। এই বাংলা ভাষার লিপি নাম হচ্ছে বাংলা লিপি। ইম্পর্টেন্ট কথা, এটা ইম্পর্টেন্ট। বাংলা লিপি। তো বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। এটা ইম্পর্টেন্ট। আর প্রায় 2,500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাল কুটিল লিপি নামে পরিচিত। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। আচ্ছা, তাহলে আসতে পারে বাংলা লিপিটা কোন লিপির বিবর্তিত, তাহলে বলতে হবে কুটিল লিপির। হ্যাঁ, আচ্ছা। এই যে সংস্কৃতের কথা এখানে বলা আছে, মৈথিলি, এগুলা বিভিন্ন ভাষা। উম সংস্কৃতি একরকম ভাষা, প্রাকৃত ভাষা। বাংলা হচ্ছে লিপি। তো বাংলা লিপিটা ব্রাহ্মী লিপি থেকে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আমরা এখন কিছু বাংলা দ্বিতীয় পত্রের ভাষা ও বাংলা ভাষা রীতি বিষয়ে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। হুম, আচ্ছা, তাহলে আচ্ছা, প্রমিত ভাষার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? প্রমিত ভাষা হচ্ছে এই ভাষাটা সহজ সরল। এগুলো একটা বন্য শব্দের চলিত রূপ। এই বন্য শব্দটা হচ্ছে সাধুরূপ, চলিত রূপ হচ্ছে ভুনু। সেটাও গেল। এরপরে আমরা দেখি, যদ্যপি যদিও এটা বেশি দরকার নাই সাধু ভাষার ক্ষেত্রে, এটাও দরকার নাই বেশি একটা। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক রূপমূল। অর্থযুক্ত ক্ষুদ্রতম রূপমূল হচ্ছে একটা শব্দের একটা অংশ, এটাকে রূপমূল। তৎসম শব্দের ব্যবহারে কোন রীতি বেশি ব্যবহৃত হয়? তৎসম শব্দের ক্ষেত্রে সাধু রীতি বেশি ব্যবহৃত হয়। তৎসম শব্দের ক্ষেত্রে সাধু রীতি। তৎসম শব্দের ব্যবহারে কোন রীতি? সাধু রীতি। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা যদি নিচের দিকে যেতে চাই কিন্তু যাওয়া যাচ্ছে না, এটা আমরা দেখি স্ক্রল করে। ঠিক আছে। সাধু চলিত, সাধু চলিত, এটা ইম্পর্টেন্ট। সাধু ও চলিত রীতির মধ্যে মূল পার্থক্য, সাধু ও চলিত রীতির মধ্যে মূল পার্থক্য কোথা হয়? ক্রিয়া এবং সর্বনামে। ক্রিয়া মানে কাজ, মানে করে, করিয়া, এই যে এটা হচ্ছে ক্রিয়া। সর্বনাম, হ্যাঁ, তারা, এটাকে বলবে তাহারা। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কোন রীতিটা হচ্ছে পরিবর্তনশীল? হ্যাঁ, ভাষার চলিত রীতিটা হচ্ছে পরিবর্তনশীল। হ্যাঁ, চলিত রীতি পরিবর্তনশীল। ইম্পর্টেন্ট। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা ব্যাকরণ। ইম্পর্টেন্ট। ব্যাকরণ
এটা ইম্পর্টেন্ট ভাষার। আচ্ছা, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষা, এটা ইম্পর্টেন্ট। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। আচ্ছা, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? অনুপযোগী সাধু ভাষা কোথায় অনুপযোগী? সাধু ভাষাটা হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী। হ্যাঁ, আমরা চলিত ভাষায় নাটকের বক্তব্য, নাটকের কথাগুলো আমরা বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে উপভাষা বলা ইম্পর্টেন্ট। নর্মাল বাংলা ভাষারীতি কয়টা? 2টা, চলিত এবং সাধু। কথ্য লেখ্য এখানে বলা হচ্ছে, কথ্য লেখ্য, ঠিক আছে। পাণিনি একজন বিশিষ্ট ব্যাকরণবিদ, এটা ইম্পর্টেন্ট। পাণিনি একজন বিশিষ্ট ব্যাকরণবিদ। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি কাল কবে? 10ম শতাব্দীতে। হ্যাঁ, বাংলা ভাষার উৎপত্তি কাল 10ম শতাব্দীতে, ইম্পর্টেন্ট। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। সাধু এবং চলিত যদি একই বাক্যে ব্যবহার করা হয় তাহলে এটাকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা ইম্পর্টেন্ট আকারে দিলাম। এটা ইম্পর্টেন্ট। সাধু চলিত রীতির অভিন্ন রূপে ব্যবহৃত অব্যয় পদ। অব্যয় মানে তার কোনো ব্যয় নেই। হ্যাঁ, এটা যেভাবে আছে সেভাবে ব্যবহৃত হবে। হ্যাঁ, যা পরিবর্তন হয় না। নব্যয় মানে অব্যয়, হ্যাঁ, যার কোনো ব্যয় হয় না। আচ্ছা, তারপরে আমরা আরো দেখব কোন শব্দটি সাধু ভাষার ব্যবহারের উপযোগী। এগুলো দরকার নেই অত বেশি, যথাযথ। হ্যাঁ, ভাষার মৌলিক অংশ কয়টা? এটা ইম্পর্টেন্ট। ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টা। হ্যাঁ, ধ্বনি, হ্যাঁ, অর্থ, বাক্য, এইসব জিনিসগুলো। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই 4টা হচ্ছে মূল। আচ্ছা, সাধু চলিত রীতি বাংলা ভাষায় লেখ্য রূপে মানে আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করি। লিখব। আমরা বেশি ইম্পর্টেন্ট গুলো একটু দেখব। মান্দারিন হচ্ছে চীনের ভাষা। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। হ্যাঁ, সাধু ভাষা মানে বেশি শুদ্ধ ভাষা। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাধু চলিতর মিশ্রণ তো দেশি তৎসম মানে যেটা যে একটা বিপরীত, দুইটা দুই রকমের জিনিসের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। আচ্ছা, গুরুচণ্ডালী দোষ বলা হয়। গুরুচণ্ডালী দোষ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। খুবই ইম্পর্টেন্ট কথা। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, কিন্তু ভাষার ক্ষুদ্রতম উপকরণ যখন বলবে তখন সেটা বাক্য হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে ভাষার মূল উপকরণ, করণ, কতে। হ্যাঁ, এই যে বিষয়টা আমরা এভাবে দেখি, উপকরণ, উপাদান, এই যে দ আছে, এই ধ্বনিতে দ আছে, উপকরণ। উপকরণ ক আছে, বাক্যতে ক আছে। বাক্যের মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম, বাক্যের মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম, তখন শব্দ। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এতটুকু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, আমরা দেখলাম ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে? সাধু রীতি শুধু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাংলা ভাষা নিচের কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? হ্যাঁ, বাংলা ভাষায় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইন্দো ইউরোপীয় বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। চলিত ভাষার সৃষ্টি 1914 সালে। হ্যাঁ, 1914 সালে চলিত ভাষার সৃষ্টি হয়, আর সেটা আমাদের প্রমোদ চৌধুরীর সাথে সম্পর্কযুক্ত। হুম, হ্যাঁ, মাসিক সবুজপত্র পত্রিকা প্রকাশ করেন। হ্যাঁ, এই পত্রিকাটা প্রকাশ করেন প্রমোদ চৌধুরী। আচ্ছা, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য আছে সেটাকে বলা হয় উপভাষা। উপভাষা। আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা বাকি জিনিসগুলো আস্তে আস্তে আরো পড়বো। আজকে এই পর্যন্তই।